আসসালামু আলাইকুম। আমি আরমান। বই নিয়ে কথা বলি, বইয়ের মানুষ। আজকে একটি বই নিয়ে কথা বলতে এসেছি। আমার হাতে যে বইটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে বাংলাদেশের সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের একটি কাব্যনাট্য। তার প্রথম কাব্যনাট্য 'পায়ের আওয়াজ পাওয়া যায়'। কাব্যনাট্য কথাটা আমাদের কাছে একটু রহস্যমূলক মনে হয়। কেননা আমাদের অনেকেরই এই ব্যাপারে কনসেপ্টটা ক্লিয়ার না যে কাব্যনাট্য কোনটা আর নাট্যকাব্য কোনটা। নাট্যকাব্য হচ্ছে সেগুলা যেগুলাতে যে কাব্যের মধ্যে নাটকের গুণাগুণ সমৃদ্ধ থাকে আর নাটকীয় গুণ যে কাব্যে থাকে সেটা। যেমন রবীন্দ্রনাথের যে কাব্যগুলো আছে 'বিদায় অভিশাপ', 'সতী', আহ 'কর্ণকুন্তী সংবাদ', 'গান্ধারীর আবেদন' বা 'লক্ষ্মীর পরীক্ষা' প্রভৃতি। মাইকেল মধুসূদন দত্তের আছে 'বীরাঙ্গনা কাব্য'। এগুলো হচ্ছে নাট্যকাব্যের অন্তর্ভুক্ত। আর কাব্যনাট্যের কথা বলতে হয় কাব্যনাট্যের মূল উদ্দেশ্য হচ্ছে মঞ্চায়ন। কাব্যনাট্য এটা হচ্ছে নাটক যেটা কাব্যের গুণাগুণ সমৃদ্ধ। আর কাব্যনাট্যের উদাহরণ দিতে গেলে আমাদের বলতে হয় যে রবীন্দ্রনাথ ঠাকুরের 'বিসর্জন', বুদ্ধদেব বসুর হচ্ছে 'তপস্বী ও তরঙ্গিনী' এবং সৈয়দ শামসুল হকের বেশ কয়েকটি কাব্যনাট্য রয়েছে। যার মধ্যে অন্যতম হচ্ছে 'পায়ের আওয়াজ পাওয়া যায়', নুরুদ্দিনের 'সারা জীবন', 'এখানে এখন', 'ঈর্ষা'। তাছাড়া রয়েছে আরো অনেকগুলো রয়েছে ওনার প্রায় ৬টার মতো ওনার কাব্যনাট্য রয়েছে। আজকের যে আলোচ্য গ্রন্থ 'পায়ের আওয়াজ পাওয়া যায়' এই কাব্যনাট্যটির প্রেক্ষাপট হচ্ছে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়কালে যে ক্রান্তিলগ্ন, অর্থাৎ মুক্তিযুদ্ধের সময়কার শেষ সময়ের দিকটা, সেই দিকটার উপর বেস করে তিনি এই কাব্যনাট্য লিখেছেন। এই কাব্যনাট্যের যে চরিত্রগুলো রয়েছে, এই চরিত্রগুলো হচ্ছে মাতবর, পীর সাহেব, তারপরে রয়েছে মাতবরের মেয়ে, পাইক, তারপরে গ্রামবাসীগণ, তরুণ দল এবং মুক্তিযোদ্ধাগণ। এই হলো এই নাটকের চরিত্র। এই নাটকে আমরা দেখতে পাই যে প্রায় ১৭টা গ্রামের মানুষজন তারা মাতবরের কাছে গিয়ে উপস্থিত হয় মুক্তিযুদ্ধের সেই সময়টাতে, যখন শেষ দিকটার সময়টা, সেই সময়টাতে যখন আহ মুক্তিযোদ্ধারা আসছে এমন একটা জনরব শোনা যাচ্ছিল এবং পাক বাহিনী তখন পলায়নপর। সেই সময়টাতে ১৭টা গ্রামের গ্রামবাসীগণ তাদের মাতবরের কাছে এসে তারা জানতে চাচ্ছে যে কি অবস্থা এখন দেশের। তো সেই সময়টাতে মাতবর রাজাকার চরিত্র একটি, সে মুক্তিযুদ্ধের পুরো সময়টাতে পাক বাহিনীকে নানা রকম সহযোগিতা করেছে এবং তার সাহায্য সহযোগিতায় পাক বাহিনী অনেক ধরপাকড় চালিয়েছে, অনেক মানুষকে গুম করেছে, হত্যা করেছে, এরকম নানা রকম অপকর্ম চালিয়েছে। তো ঘটনার এক পর্যায়ে আমরা দেখতে পাই যে যখন গ্রামবাসীগণ পাক বাহিনীর উপর ভরসা হারাচ্ছেন বা যে গ্রামবাসীগণ বলছিলেন যে মুক্তিযোদ্ধাদের প্রতি তাদের সমর্থনের কথা প্রকাশ করছে, তখন মাতবর নানা রকম ভাবে তার পাক বাহিনীর উপর বা পাকিস্তান রাষ্ট্রের উপর ভরসা ধরে রাখার জন্য নানা রকম কথা বলছিল। এক পর্যায়ে দেখা যায় যে মাতবরের মেয়ে সে বেরিয়ে আসে এবং সে গ্রামবাসীর সামনে বলতে শুরু করে যে তার সাথে গত রাতে কি ঘটনা ঘটেছিল। ব্যাপারটা হচ্ছে মাতবর তো পুরো মুক্তিযুদ্ধের সময়টাতে পাক বাহিনীকে নানা রকম সহযোগিতা সাহায্য করেছে, কিন্তু পাক বাহিনী যখন দেখতেছে যে তারা আর বাংলাদেশে তাদের যে ক্ষমতা সেটা দীর্ঘায়িত করতে পারবে না, তারা তাদের সৈন্য গুটিয়ে পলায়নপর হওয়ার যে উদ্যোগ নিচ্ছিল, সেই সময়টাতে ওই অঞ্চলের যে পাক বাহিনীর ক্যাপ্টেন ছিল সে এক রাতে আসে। এসে মাতবরের সাথে কথা বলে এবং মাতবরকে বলে যে তার যে পাকিস্তানের প্রতি যে সমর্থন সেটা প্রমাণ দিতে, অর্থাৎ মাতবরের মেয়েকে তার হাতে তুলে দিতে। তো মাতবর সেরকম একটা ক্রান্তিকালে সে বুঝতে পারে যে এতদিন সে যে অন্যের মেয়েদেরকে তুলে দিয়েছে পাক বাহিনীর হাতে, তার কেমন লাগছে। সেই পরিস্থিতিতে মাতবর নানান রকম অজুহাত দেয় এবং সে এক পর্যায়ে বলতে থাকে যে যা তারা যা চাচ্ছে তাই দিবে, কিন্তু তার মেয়ের ইজ্জত যাতে তারা তার মেয়ের সম্ভ্রম যাতে তারা নষ্ট না করে। কিন্তু মাতবরের কাছে যখন পাকিস্তানি ক্যাপ্টেন তার মেয়েকে চায়, তখন মাতবর বলে যে যখন চেনেন নাই পথঘাট চিনিয়া দিয়াছি, যখন পারেন নাই কত লোক ধরাইয়া দিয়াছি, যখন জোগাড় নাই ২ বেলা খাবার দিয়াছি, সাধ্য ছিল যতটুকু তারও বেশি দিছি আমি সকল সময়। হাতে ধইরা কইলাম ক্যাপ্টেন সাব, যদি মর্জি হয় মেয়েটার বিয়া ঠিক, ভিক্ষা দেন আমার ইজ্জত।
বদলে যা কিছু চান, আপনার যে কোনো খেদমত করতে কোন রাজি। অর্থাৎ মাতবরের মেয়ের বিয়ে ঠিক হয়েছিল স্কুলের মাস্টারের সাথে। স্কুলের মাস্টার পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধে যাওয়ার ফলে তার সাথে মাতবর তার মেয়ের বিয়ে দিতে অনিচ্ছা প্রকাশ করছে, এবং মাতবর তার আহ পার্থিব লালসা বা পার্থিব উন্নতি বা সমৃদ্ধিকে ধরে রাখার জন্য নিজের মেয়েকে বিসর্জন দিতেও সে পিছুপা হয়নি। তো এই ছিল আমাদের মুক্তিযুদ্ধকালীন রাজাকার আলবদর দেশদ্রোহীদের, প্রকৃত অর্থে যারা দেশদ্রোহী তাদের আচরণ। তারা নিজের পরিবারকেও তাদের স্বার্থের কাছে তুচ্ছ মনে করত, বিসর্জন দিয়ে দিত। এই নাটকের একটা বিষয় হচ্ছে, আমরা এখানে দেখতে পাচ্ছি মাঝখানে কোনো বিরতির জায়গা নেই। সাধারণত কাব্য নাট্যগুলোতে বিরতির জায়গা থাকে, যেমন সৈয়দ শামসুল হকের নুরুল দিনের সারা জীবনে বিরতির রয়েছে, নাটকের প্রথম অংশ দ্বিতীয় অংশ। তো এই নাটকে সেরকমটা নেই। নাট্যকার বলছেন যে যদি প্রতিভাধর নির্দেশক যদি চায়, তাহলে সে একটা সময়ের মধ্যে থেকে বিরতির জায়গা তৈরি করে দিতে পারে। এই নাটকে একটা অন্যতম ক্যারেক্টার হচ্ছে পাইক। এই পাইককে দেখা যাচ্ছে সে পাকিস্তান আমলে পাকিস্তানিদের আজ্ঞাবহ, এবং যখন সে বুঝতে পারে মাতবরের পরাজয় আসন্ন, তখন সেই মাতবরকে মেরে ফেলে। অর্থাৎ তার যে আহ নিজেরই যে রদবদল, নিজেরই যে রূপ বদল, সে সেটা করে ফেলে চোখের নিমেষে। এবং তখন আবার সে আহ মুক্তি বাহিনীর সান্নিধ্যে আসার জন্য নানান রকম ছলচাতুরি করতে থাকে। তো এর মাধ্যমে সৈয়দ শামসুল হক মূলত বোঝাতে চেয়েছেন, উনি ওনার বক্তব্যে বলেছেন যে উনি আসলে মুক্তিযুদ্ধের পটভূমিটাকেই প্রধান করে তুলতে চাননি। উনি এটার চাইতে বৃহৎ পরিসরে বোঝাতে চেয়েছেন যে ধর্মের অপব্যাখ্যা, মুক্তিযুদ্ধের সময়কার মানুষের যে মুক্তি, সেটা আসলে পাক বাহিনীর কাছ থেকে হলেও আমাদের নিজস্ব যে সংস্কার, নিজস্ব যে স্বার্থের অন্বেষা, নিজস্ব যে ধর্মের অপব্যাখ্যা, এগুলোর মাধ্যমে মানুষ কিন্তু এখনো অবরুদ্ধ। সেই অবরুদ্ধতার জায়গা থেকে মানুষ যখন মুক্তি পেতে পারবে, তখনই তার প্রকৃত অর্থে মুক্তি কামিল করা বা হাসিল করা সহজ হবে। এই কথাটার পরিপ্রেক্ষিতে সৈয়দ শামসুল হক বলছেন যে নিজের সৃষ্টি হলেও বিনয় নিয়েই বলছি, সম্ভবত এই বৃহত্তর মাত্রাটির জন্যই পায়ের আজ পাওয়া যায় সমর্থ হয়ে উঠতে পেরেছে। এবং পাইরাস বাজারে ভাষা হচ্ছে গ্রামীণ মানুষের মুখের ভাষা। গ্রামীণ মানুষের মুখের ভাষা হলেও যেটা যে বাংলাদেশের সর্ব অঞ্চলের মানুষ বুঝতে পারে, সেই ধারাটাও তিনি ঠিক রেখেছেন। এবং গ্রামীণ মানুষের কথায় কথায় উপমা প্রয়োগ করে, সেই উপমার জায়গাটাও তিনি ঠিক রেখেছেন। যেমন শহরের মানুষ একটা কথা বলতে পারে যে মানি মানুষের ইজ্জত রাখা যায়, বাস এতটুকু কথা বলে শহরের মানুষ কথাটা এখানেই ছোট করে ফেলে বা খুব একটা রসিয়ে কথা বলে না। কিন্তু গ্রামের মানুষজন রসিয়ে কথা বলে। যেমন এখানে বলতেছে যে মানি মানুষের ইজ্জত করা চাই, বট গাছে যদি কুড়াল মারস, চৈত্র মাসে তার ছায়া নাই। অর্থাৎ একটা কথা বলার পরিপ্রেক্ষিতে সেটা নিয়ে একটা উপমা বা তুলনার যে প্রয়োগ, সেটা দেখা যায় হচ্ছে গ্রামবাসীদের মধ্যে। সেই ব্যাপারটাও এখানে বেশ প্রকটভাবে এবং সূক্ষ্ম অনুভূতিগুলোকে ব্যঞ্জিত করে তুলেছেন সৈয়দ শামসুল হক। ওভারঅল খুব চমৎকার একটি কাব্য নাটক। বাংলা সাহিত্যে এটি কালোত্তীর্ণ হয়ে আছে, এবং তার বিশেষ যে আবহ বা বিশেষ যে তার যোগ্যতা, সেই যোগ্যতায় সে অমলিন। ধন্যবাদ সবাইকে।